হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা যে ঘটনাগুলো শুনবে না, সেই ঘটনাগুলো শুনে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কিছুক্ষণের জন্য মনে হবে মাথাটা ঘুরে গেল হয়তো। এরকম ঘটনা তোমরা আগে ভৌতিক কথায় শোনোনি, আমি এটুকু 100% বলতে পারি। মৃত মানুষের সাথে সংসার, তারপর একটা ছেলের উপর মা দুর্গার আশীর্বাদ, এই দুটো বিষয় নিয়ে ঘটনা। আমি একটুখানিও বলে তোমাদের স্পয়লার দেব না, কিন্তু আজকে তোমরা যা ঘটনা শুনবে, সেই ঘটনা শুনে তোমাদের হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড় হয়ে যাবে। যাই হোক, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। আজকে আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে হারিয়ে যেতে গেলে অবশ্যই কানে হেডফোনটা গুঁজে নিতে হবে। চলো এবার আমরা শুরু করছি প্রথম ঘটনা। হ্যালো ভূতের রাজা, আশা করি তুমি আর ভৌতিক কথা পরিবারের সবাই অনেক ভালো আছো। আমি পূজা, আমি বাংলাদেশের ঢাকায় থাকি। আমার দেখা একটা ভৌতিক ঘটনা বলছি। ভৌতিক বলা ভুল, অলৌকিক ঘটনাও বলা চলে। আশা করি এমন ঘটনা ভৌতিক কথা পরিবার কখনো শোনেনি। ঘটনায় যাওয়া যাক। কিন্তু দাদা, কিছু সমস্যার কারণে আমি জায়গার নামটি উল্লেখ করলাম না। জায়গাটার নাম আমি দিলাম শিশির। এই ঘটনাটা 2018 সালের। আমাদের শিশির এলাকায় একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল। সে ছেলেটির নাম প্রতীক। ছেলেটি অনেক সুন্দর ছিল। সুন্দর হওয়ার কারণে সবাই ওকে পছন্দ করত। ছেলেটি কলেজে পড়ত। একটি মেয়ের সাথে তার রিলেশনও ছিল। মেয়েটির নাম ছিল তারা। সেটা তার পরিবারের সবাই জানত। একদিন ছেলেটি কলেজে যাওয়ার সময় তারাকে একটা অন্য ছেলের সাথে দেখে। তখন প্রতীক সেখানে যায় এবং সে জানতে পারে তারার সাথে সে ছেলেটির 4 বছরের সম্পর্ক। সে কথা শুনে প্রতীকের মন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। প্রতীক শুধু একটাই কথা বলে, তুই সুখে থাকবি না, আমি মরার পরও আমি তোকে ছাড়ব না। এই কথা বলে প্রতীক চলে যায়। সেদিন প্রতীক বাসায় যায়। প্রতীকের মা বলে, বাবা, তোর কি কিছু হয়েছে? কিছু হয়ে থাকলে আমাকে বল। প্রতীক বলে, মা, কি করে যে বলি মা, রতনের ছেলের সাথে তারার 4 বছরের সম্পর্ক। মা বলে, কি? এটা কি তারার মা বাবা জানে? প্রতীক বলে, না মা, জানে না। আর মা শোনো, তুমিও তারার কথা ওর পরিবারের কাছে বলবে না। এই কথা ওর পরিবার কালকেই জানতে পারবে। মা বলল, আচ্ছা বাবা, তোর জন্য পায়েস রান্না করেছি, চল খাবি। প্রতীক বলে, মা, খুব ভালো কাজ করেছো মা, আমি আজকে পেট ভরে পায়েস খাবো। প্রতীকের খাওয়ার শেষ। প্রতীক রাতে ঘুমোতে যায়। তখনই প্রতীকের ফোনে একটা আইডি দিয়ে একটা ছবি আসে। ছবিটাতে তারা এবং সেই ছেলেটা অনেক কাছাকাছি ছিল। তখনই ছেলেটা কি করবে কিছু বুঝতে না পেরে ছেলেটি তার বোনের ওড়না সামনে পেয়ে ফাঁসি লাগায়। এই ঘটনা ঘটার পর প্রতীকের বাবা মা বোন সবাই কান্না করতে থাকে। সেদিন থেকে শুরু হয় আসল কাহিনী। এক রাতে তারা ছেলেটির সাথে কথা বলছিল। তারার মনে হলো তার হাতের উপর কে জানি হাত রেখেছে। তারা দেখে প্রতীক এসেছে। তারা বলে, প্রতীক, তুমি কিভাবে এখানে আসলে? আমাদের ঘরের গেট তো বন্ধ। প্রতীক হাসতে থাকে। তখন তারার মনে পড়ে প্রতীক তো এই পৃথিবীতে নেই। তখনই তারা ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা খবর আসে তারা যে ছেলেটির সাথে সম্পর্কে ছিল সেই ছেলেটি অদ্ভুতভাবে মারা গেছে এবং তার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। বন্ধুটির নাম ছিল মানিক। 2 থেকে 3 ঘন্টা পর মানিকের জ্ঞান ফিরে আসে। মানিক জ্ঞান ফিরতেই সবাইকে বলে, আমি প্রতীককে দেখেছি, সে তারাকে ছাড়বে না। প্রতীকের সাথে একটা মহিলাও ছিল। মহিলাটার মুখ আমি দেখতে পাইনি, কিন্তু তার পরনে ছিল লাল শাড়ি। সেই কথা শুনে প্রতীকের মা বুঝে ফেলে এই কাজগুলো তার ছেলে প্রতীক করেছে। সেজন্য প্রতীকের মা একটা সত্য কথা সবাইকে বলে। কথাটা হলো, প্রতীক কোনো সাধারণ ছেলে ছিল না, তার উপর স্বয়ং মা দুর্গার আশীর্বাদ ছিল। প্রতীককে আমি ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। মা স্বপ্নে এসে প্রতীককে আমার কোলে দিয়ে গেছে, আর এটাও বলেছে, তোর ছেলের পাশে আমি আছি। তোর ছেলের মধ্যে আমার পুত্র গণেশের প্রতিভা,
তোর ছেলেকে কেউ কষ্ট দিলে আমি তাকে ছাড়ব না। এই নে তোর ছেলে, তোর ছেলেকে আগলে রাখ, আর ওর মুখে ভাত দিলে আমার মন্দিরে এসে দিস। আমি চলি রে। এ কথা শুনে সবাই অবাক। এ কথা তারাও শুনেছিল। তারা সব সময় ভয়ে থাকত। তো প্রতিদিনের মতো সেদিনও তারা ঘুমোতে যায় এবং ঘুম থেকে উঠে দেখে সবাই ওর সামনে। তারার মা তারাকে কান্না করতে করতে বলে, মা, তুই অনেক বড় ভুল কাজ করেছিস। তুই জানিস, তুই 18 দিন কোমায় ছিলিস। আমি তোর পাশে শুধু প্রতীককে দেখতাম, তোকে আমরা বাঁচাতে পারবো না মা। তখনই হঠাৎ করে তারা বলে ওঠে, না মা, আমাকে বাঁচাতে সত্যিই পারবে না। আমি এতদিন নরকে ছিলাম। মা, তুমি জানো না নরকে কি কষ্ট। সেই কষ্টগুলো আমিও পাবো। আমাকে একটা ছোট ছেলে বলেছে, আমি 18 দিন ধরে ঘুরেও নরকের রাস্তা শেষ করতে পারিনি। এইসব বলে তারা চুপচাপ হয়ে যায়। তারপর থেকে তারা কারো সাথেই কথা বলতো না। একদিন আমরা শুনি তারা ফাঁসি দিয়ে মারা গেছে। সবচেয়ে অবাক করার কথা হলো, তারা পুরো মা দুর্গার মতো সেজে মারা গেছে। বলছে কি, ভূতের রাজা, তুমি একটু গুছিয়ে বলো। ইতি, পূজা। আচ্ছা, এখানে যারা বলে দিই, পূজা আমাকে ভূতের রাজা নাম দিয়েছে, তাই জন্য আমাকে ভূতের রাজা বলছে, তাই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। তো এই ছিল প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও। এখনও যারা লাইক, কমেন্ট আর শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দিও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমার নাম পূর্বাশা। আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা শোনাতে চাইছি যে ঘটনাটা আজ পর্যন্ত ভৌতিক কথাতে আসেনি, আর ভৌতিক কথার কোনো সদস্য এরকম ঘটনা এর আগে শোনেনি। আচ্ছা দাদা, তুমি কি কখনো শুনেছ কোনো মৃত মানুষ ফিরে এসেছে এবং তার স্ত্রী তাকে সাদরে আপ্যায়ন করে তার সাথেই আবার পুনরায় সংসার করছে? আশা করি তুমি শোনোনি। আমি যখন ঘটনাটা শুনেছিলাম তখন আমিও বিশ্বাস করিনি যে এটাও সম্ভব। হ্যাঁ, সত্যি সেটা সম্ভব হয়েছিল, কারণ আমাকে যে মানুষটি এই ঘটনাটি শেয়ার করেছে সেই মানুষটা কোনোদিনও আমাকে মিথ্যে কথা বলতেই পারে না। ঘটনাটি আমার শ্বশুর মশাই আমার সাথে শেয়ার করেছিলেন। ঘটনাটি আমার শ্বশুর মশাই যেখানে আগে থাকতেন তার পাশের বাড়ির ঘটনা। তিনি কোথায় থাকতেন সেটা আমি আর উল্লেখ করলাম না, কারণ এটা তো আমাদের পরিবারের ঘটনা না, এটা অন্য একজনের ঘটনা, তাই তাদের প্রাইভেসিটাকে নষ্ট করতে চাই না। ঘটনাটা আজ থেকে মোটামুটি বছর 30 আগের। তখন আমার শ্বশুর বিয়ে করেছে এবং আমার 2 ভাসুর হয়েছে। আমার বর তখনও এই পৃথিবীতে আসেনি। আমার শ্বশুর মশাইয়ের পাশের বাড়িতে একটা ছেলে থাকতো। সে দাদুর বয়সী বলতে পারো। সে পাশের গ্রামে একটা মেয়েকে পছন্দ করত। পরবর্তীকালে তাদের দেখে শুনেই বিয়ে হয়। ছেলেটার পরিবার এবং মেয়েটার পরিবার যেহেতু বেশ আধুনিক মনস্ক ছিল, তাই জন্য তারা ছেলে মেয়ের পছন্দটাকে আপত্তি জানায়নি। যথারীতি তাদের বিয়ে হয় বেশ ধুমধাম করেই। বিয়ের পর সব কিছুই ভালোই চলছিল। দাদা, এখানে একটা কথা বলে রাখি, যেখানে আমাদের আদি বাড়ি, অর্থাৎ যেখানে আমার ঠাকুরদার আগে থাকতো, সেই জায়গাটা পাহাড়ি অঞ্চল। মেয়েটির বাপের বাড়ি যেতে গেলে পাহাড়ি পথ ধরে ঘোড়ার পিঠে করে যেতে হতো। তখন যেহেতু এত উন্নত ছিল না, তাই গাড়ির কথা তো ভুলেই যাও। ওদের বাড়ি যাওয়ার পর প্রথমবার ছেলেটি তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে ঘুরতে যায়, আর তারা ওখানে থাকে 2.5 দিন। থাকার পর তারা বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে ফিরতে ফিরতে হঠাৎ করে উঁচু পাহাড়ের ঢাল থেকে কোনোভাবে ছেলেটির পা পিছলে যায় এবং সে সোজা গড়াতে গড়াতে নিচে পড়ে গিয়ে একটা পাথরে ধাক্কা খায়। তারপর ছেলেটি মারা যায়। দাদা, বিয়ের 1 সপ্তাহের মধ্যে স্বামী মারা গেলে একটা মেয়ের ওপর যে কী ঝড়ঝাপটা যায়, আশা করি সেটা নতুন করে বলে বোঝাতে হবে না। মেয়েটি একেবারে শান্ত এবং চুপচাপ হয়ে যায়। সাধারণভাবে নতুন বউরা চুপচাপই থাকত, কিন্তু নিজের স্বামীর মৃত্যু হওয়ার পর মেয়েটি যেন চুপসে গিয়েছিল, যেন সে পাথর হয়ে গিয়েছিল। স্বামী মারা যাওয়ার পর ওনার কপালে যে সিঁদুর শাখাপলা আছে সেটাও তাকে ভাঙতে নিয়ে যেতে দেওয়া হয়নি। তারা ভেবেছিল একটুখানি মানসিকভাবে স্টেবল হয়ে যাক, তারপরেই যাবে। হলো তার উল্টো।
ছেলেটি মারা যাওয়ার দিন কয়েকের মধ্যে মেয়েটি আবার সাধারণ হয়ে গেল। সাধারণ বলতে স্বামী থাকতে সে যেরকম আচরণ করত, সবসময় হাসি খুশি থাকত, ঠিক সেরকমই থাকতে শুরু করলো। প্রথম প্রথম সবাই ভেবেছিল যে মেয়েটির কোনো মানসিক সমস্যা হয়েছে, তাই জন্য তাকে সেভাবে জোর জুলুম করা হয়নি। একদিন শুধুমাত্র মেয়েটির শ্বশুর শাশুড়ি এবং ননদ মিলে পাড়ার 2-3 জনের সাথে তাকে নিয়ে যায় পুকুর পাড়ে শাখাপালা ভাঙার রিচুয়াল করতে। সে শুধু একটাই কথা বলছিল, আমি শাখাপালা খুলব না। তাকে তার শাশুড়ি জিজ্ঞেস করে, কেন কেন অভাগীর বেটি, কেন খুলবি না শাখাপালা? 7 দিনের মধ্যে তো আমার ছেলেটাকে খেয়ে নিলি, তোর শান্তি হলো না এখনও? এবারে আমার ছেলের আত্মাটাকেও কষ্ট দিবি নাকি? তোর শাখাপালা খুলতেই হবে। তুই বেধবা, তোকে বেধবায় সাজতে হবে। যে শাখাপলা তোকে দিয়েছিল সেই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর তোর এই শাখা পলা সিঁদুর সব নিয়ে গেছে। এবারে তোর এই সদবার বেশ দেখে লোকে আমাদের ছিছি করছে, আর করবেও। খোল বলছি, খোল। মেয়েটি তখন বলে, আমার স্বামী কোথাও যায়নি, আমার স্বামী তো আমার কাছেই আছে, আর ভবিষ্যতে কোনোদিনও আমার স্বামীকে মৃত বললে বা আমার স্বামীর দেওয়া সিঁদুরে হাত দিলে এর ফল কিন্তু ভালো হবে না। এই বলে মেয়েটি পুকুর ঘাট থেকে বাড়ি চলে আসে। এইভাবে দেখতে দেখতে ছেলেটির শ্রাদ্ধানুষ্ঠানের সময় চলে আসে, কিন্তু তার স্ত্রী বলে, আমার স্বামীর শ্রাদ্ধানুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। বাড়ির সবাই অবাক হয়ে তাকে বলে, কেন প্রয়োজন নেই? মেয়েটি তখন বলে, আমার স্বামী তো আমার কাছেই আছে, আমি ওর সাথে ভালো আছি, ওই কারণে আমি নিজের সধবার বেশ ত্যাগ করিনি, আর করবও না। কিন্তু বাড়ির লোক তাতে রাজি হয় না। ছেলেটির শ্রাদ্ধ অনুষ্ঠানের আগের দিন রাতে বাড়ির প্রত্যেকটা মানুষ একটাই স্বপ্ন দেখে। ছেলেটি তাদের স্বপ্নে এসে তাদের বলল, আমার স্ত্রীর কথায় সবাই শোনো, এটা আমার আদেশ। আমার স্ত্রী আমার শ্রাদ্ধা অনুষ্ঠান হোক সে চায় না, আমি কারোর কোনো ক্ষতি করব না, শুধু আমি আমার স্ত্রীর সাথে থাকতে চাই। ওকে দয়া করে আমার থেকে আলাদা করবে না, তা না হলে না ও শান্তি পাবে না আমি শান্তি পাব। এই স্বপ্নটা ছেলেটির মা, বাবা, বোন, দাদা, ভাই সহ বাড়ির প্রত্যেকটা সদস্য এবং মেয়েটির বাপের বাড়ির প্রত্যেকটা সদস্য একই স্বপ্ন দেখে। পরদিন সকালবেলা সবাই এ বিষয়ে আলোচনা করছিল যে আসলে অনুষ্ঠান করবে কি করবে না। এইভাবে কাজটা বন্ধ হয়ে যায়, তারা আর ছেলেটির শ্রাদ্ধ অনুষ্ঠান করে না। মেয়েটির বাবা মা অনেকবার চেয়েছিল মেয়েটিকে বাপের বাড়িতে দিয়ে যেতে, কারণ এখানে তাদের মেয়ে কি করতে কি করে বসবে সেটাতে আবার বিপদ হতে পারে, কিন্তু মেয়েটি রাজি হয়নি। মেয়েটি নিজের শ্বশুর বাড়িতেই থাকে। ঘটনাটা এখানেই শেষ হলেও পারত, কিন্তু এরপরে বাড়ির বেশ কোলাহল শুরু হয়। কোলাহল ছিল ঠিক এই রকম, যার স্বামী মারা গিয়েছিল সেই মেয়েটি রাত্রিবেলা একা একা ছাদে চলে যেত। তার শ্বশুর শাশুড়ি অনেকবার তাকে বারণ করেছিল একা একা ছাদে না যেতে, কিন্তু মেয়েটি সাবলীলভাবে উত্তর দিয়েছিল, কেন মা, আপনার ছেলে তো আমার সাথে আছে, আবার ভয় কিসের? প্রতিদিন সারা রাত ছাদের উপর ধূপধাপ শব্দ শুনতে পেত বাড়ির লোক। একদিন মেয়েটি সামনের এক হাটে গিয়েছিল মালপত্র কিনতে তার ননদের সাথে। রাস্তায় 4-5টা ছেলে তাকে দেখে টোন টিটকারি কেড়ে দিয়েছিল। বিয়ের 1 সপ্তাহের মধ্যে যে মেয়ে বিধবা হয়ে যায় তাকে নিয়ে কিছু চ্যাংরা ছেলেপিলে কি মন্তব্য করতে পারে তা আশা করি তোমাদের কারোরই অজানা না। সেরকমই কিছু একটা বলেছিল, আমি কথাটা শেয়ার করতে পারছি না দাদা। মেয়েটি এবং তার ননদ চুপচাপ বাড়ি চলে এসেছিল। পরদিন একদম ভোরবেলা নাগাদ সেই 4-5টা ছেলে হঠাৎ করে ওদের বাড়িতে চলে আসে এবং ডাকে। মেয়েটি, তার শ্বশুর শাশুড়ি, বাড়ির সবাই বেরিয়ে আসে। এরপর ছেলেগুলো মেয়েটির পায়ে হাত দিয়ে বলে, দিদি দিদি আমার ভুল হয়ে গেছে, দিদি আমাদের ক্ষমা করে দিন। আপনার স্বামীকে বলুন যেন ওই ভয়ঙ্কর রূপে না আসে আমাদের সামনে, আমরা সহ্য করতে পারছি না দিদি। বাড়ির সবাই লক্ষ্য করে ছেলেগুলোর সারা গায়ে, মুখে, পায়ে নখের বড় বড় আঁচড় এবং ক্ষত, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। তাদের জিজ্ঞেস করলে তাদের মধ্যে একটা ছেলে জানায়, কালকে বৌদিকে আমরা উল্টোপাল্টা মন্তব্য করেছিলাম, করে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুতে গেছি। মাঝরাতে মনে হলো কেউ যেন আমার গলাটা টিপে ধরছে। আমি চোখ খুলে দেখি সুভাষদা আমার বুকের ওপর চেপে আমার গলা টিপছে। কি বিভৎস তার রূপ, মাথা ফেটে রক্ত বার হচ্ছে, চোখগুলো ঠিকরে বেরোনো। সবাই অবাক হয়ে যায়। এই ছেলেগুলো সুভাষের যে বিবরণ দিয়েছে সেই বিবরণ ও যখন মারা যায় সেই মুহূর্তে লাশের ছিল।
সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর গ্রামে নিয়ে আসা হয়। আর এইরকম বিবরণ ওদের পাওয়া সম্ভব না, কারণ ওই রকম অবস্থায় লাশ গ্রামের কেউই দেখেনি। বাড়ির প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য হয় সত্যিই ছেলেটি ফিরে এসেছে মৃত্যুর পর। তার স্ত্রী তার মৃত স্বামীর সাথে স্বাভাবিক জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়ে। এভাবে কেটে যায় আরও বছর 3 এখন ছেলেটির বাড়ির লোক বোঝে তাদের ছেলে তাদের কাছে আছে। প্রায় সময় মেয়েটির ঘরে ছেলেটির মতোই একটা অবয়ব বা ছায়া অনেকেই দেখতে পায়, কিন্তু কেউ কিছুই বলে না। আসলে অভ্যেস হয়ে গেছে। তাদের সবার মতো ছেলেটির জন্য বাড়িতে রান্না হয়, খাবার দাবার সবই দেওয়া হয় এবং কিছুক্ষণ রাখার পর সেটা ফেলে দেওয়া হয়। আমার শ্বশুরমশাই একদিন বলেছিলেন ওদের বাড়িটা দোতলা বাড়ির জানলার কাছে একটা ছোট্ট ব্যালকনি ছিল। সেই ব্যালকনিতে 2টো চেয়ার রাখা ছিল, সম্ভবত ছেলেটি আর মেয়েটির জন্য। একদিন আমার শ্বশুরমশাই জানলা থেকে দেখে রাত্রিবেলা মেয়েটি এবং মেয়েটির পাশের চেয়ারে একটা কালো কুচকুচে অবয়ব বসে রয়েছে। এটা আমার শ্বশুরমশাই নিজের চোখে স্পষ্ট দেখেছিলেন। আর আমার শ্বশুরমশাই এমন একটা মানুষ যে কখনো মিথ্যে কথা বলতেই পারে না। এর প্রায় 10-15 বছর পর আমার শ্বশুরমশাইরা বাড়ি করে পূর্ব বর্ধমানে চলে আসার আগে অবধি তারা দেখে এসেছে যে মেয়েটি তখনও সেই স্বামীকে নিয়ে সুখে আছে। এখন প্রায় ঘটনাটা বহুদিন কেটে গেছে। এখন ওইদিকে আমরা না যাই, না ওই দিকের কোনো ঘটনা সম্পর্কে আমরা জানি। মেয়েটি বা তার পরিবারের কেউ বেঁচে আছে কি না সেটা আমরা জানি না। যদি কোনোদিনও খোঁজ পাই তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পাঠিয়ে দেব যে বর্তমানে তাদের পরিস্থিতিটা ঠিক কীরকম বা তারপরে কি হয়েছিল। তো এটুকুই আজকের ঘটনাটা। দাদা, যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। আমি খুব খুশি হব, আমার শ্বশুর মশাইও খুব খুশি হবেন। এটা এমন একটা ঘটনা যেটাতে মানুষ ভয়ের পাশাপাশি একটু কষ্টও পাবে। মৃত্যু এমন একটা জিনিস না যেটা হয়তো মারা যাওয়ার পরও মায়াটা থেকে যায়। আর সেই মায়ার কারণেই হয়তো ছেলেটা তার নববিবাহিত স্ত্রীকে ছেড়ে বেরিয়ে আসতে পারে না। তার কাছে শত কষ্ট সহ্য করে হলেও থেকে যায়। ধন্যবাদ দাদা এই ঘটনাটা এত দূর পড়ার জন্য। ভৌতিক কথায় যেসব শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা করে আমার ঘটনাটা শেষ করছি। নতুন বছর সবার খুব ভালো কাটুক। 2024 সালটা যেন সবার জীবনে খুশির ডালা নিয়ে আসে। ধন্যবাদ বন্ধুরা। এই ছিল দ্বিতীয় ঘটনা। সত্যি ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো যে বিয়ে হওয়ার 1 সপ্তাহের মধ্যেই ছেলেটি মারা গেল। এবং সত্যি একটা মেয়ের কাছে খুবই, এটা মেয়ে কেন ছেলে যদি থাকে তার কাছেও খুবই প্যাথেটিক একটা বিষয়, খুবই দুঃখের একটা বিষয়। একটা স্বপ্ন নিয়ে মানুষ তাদের নতুন জীবন শুরু করতে যায়, তারপর সেটা যদি একটা তাসের মতো ভেঙে যায়, তাসের ঘরের মতন ভেঙে যায়, তাহলে সত্যি খুব খারাপ লাগার বিষয় আছে। আশা করছি দুটো ঘটনাই তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে। নমস্কার অমিত, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো। আমার নাম সুদীপ্ত সাহা, আমি রানাঘাট থেকে বলছি। আমি এই প্রথমবার তোমাকে ঘটনা লিখতে বসলাম। আশা করি তোমার ঘটনাটা ভালো লাগবে। আমি হলাম সিনেমা প্রেমী একজন মানুষ। যতই ফোনে অ্যাপ থাকুক না কেন, ওয়েব সিরিজ থাকুক না কেন, আমি এখনও অবধি প্রত্যেক সপ্তাহে একবার করে সিনেমা হলে সিনেমা দেখতে যাবই। আমি সাধারণত ইভিনিং শোতেই যাই, আমি কোনোদিনও নাইট শোতে যাই না। ঘটনাটা আমার সাথে ঘটেছে মাসখানেক আগে। আমি হঠাৎ করেই একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটা আর বললাম না, আর কি সিনেমা সেটাও বললাম না। তবে একটা কথা বলি, আমার মামার বাড়ি শিমুরালিতে। শো থেকে বেরিয়েছি, তখন ফোনটা বার করে দেখি মায়ের প্রায় 15 থেকে 16টা মিস কল। আমি কল ব্যাক করলে মা আমাকে বলে, দিদার প্রচণ্ড শরীর খারাপ, তুই বাড়িতে আসিস না, তুই সোজা শিমুরালি নেমে যা। শিমুরালি স্টেশন থেকে আমার মামার বাড়ি প্রায় 2 কিলোমিটার ভেতরে। যারা শিমুরালি বা তার আশেপাশে থাকে তারা নিশ্চয়ই চেনেন যে শিমুরালিতে সত্যি একটা অনাথ আশ্রম আছে। সেটার আশপাশটা একদমই ভালো না। আমি মিথ্যে কথা বলবো না, আমার জায়গাটাই ভীষণ ভয় করতো যেতে। তো আমি মাকে বলি, আমার তো ভয় করে ওই জায়গাটা দিয়ে যেতে। তখন মা আমাকে বলে, তুই মামাকে ফোন কর, মামা তোকে আনতে যাবে। আমি আচ্ছা বলে ফোনটা কেটে দিই। যথারীতি একদম শেষ ট্রেন ধরে
সোজা শিমুরালি স্টেশনে নামি। স্টেশনে নেমে আমি মামাকে ফোন করি। মামা বলে, তুই আস্তে আস্তে হাঁটতে থাক, আমি আসছি। আমিও মামার কথা শুনে রেল লাইনটা পার হতে যাব, এমন সময় পেছন থেকে একজন বলে উঠল, কিরে, কোথায় যাচ্ছিস? গলার আওয়াজটা পুরো আমার দাদুর মতো। আমি পেছনে ফিরতেই যাব, তখন আমার মনে হয় যে দাদু এই সময় এত রাতে এখানে কি করবে? তাছাড়া মামাকে তো এইমাত্র ফোন করলাম, মামা তো বলতেই পারতো যে দাদু আমাকে নিতে এসেছে, সেরকম তো কিছু বলল না। ফিরে তাকালাম না, কারণ যেহেতু জায়গাটা পুরো শুনশান, একটাও মানুষ নেই, আর তার মধ্যে হট করে আমার দাদু আসবেই বা কী করে? আমি কোনো উত্তর দিই না, আর পিছু ফিরে তাকায়ও না। আমি হাঁটতে থাকলাম। আমি রেল লাইন পার হওয়ার সময় আমার পেছনে যে ছিল সে আমাকে বলে, আমাকে 10টা টাকা দে না বাবু, কিছু খাবো। গলার আওয়াজটা এবারে অন্য একজনের। আমি তখন বলি, তোমার টাকা চাইতে হলে সামনে থেকে এসে টাকা চাও না, পেছন থেকে কেন চাইছো? পেছনে থাকা লোকটি আমাকে বলল, তুই আমার রূপ সহ্য করতে পারবি না রে, তাই জন্যই তো পেছন থেকে চাইছি। দাদা, তোমাকে আমি কি বলবো? তখন আমার এত পরিমাণ ভয় লেগে গিয়েছিল যে আমি মনে মনে শুধু শ্রীকৃষ্ণের নাম জপছিলাম। আস্তে আস্তে আমার শরীর ভারী হয়ে যেতে লাগলো। কোনোরকমভাবে লাইনটা পার হলাম। লাইনটা বেশি চওড়া ছিল না। আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্ম লাইন এতটুকু পার হতেই আমার ঘাম ছুটে গিয়েছিল, এতটাই গাটা ভারী হয়ে গিয়েছিল। সেই লাইনটা পার হয়ে একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানটা ক্রস করছি। এমন সময় মিষ্টির দোকানের ভেতর থেকে মনে হলো কেউ যেন বলল, কিরে, মিষ্টি খাবি? এবারে গলার আওয়াজটা মনে হলো একটা মানুষ খুব দূর থেকে কথা বললে যেরকম হয় সেরকম। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি ফোনটা বার করে কাউকে ফোন করতে যাব বা দৌড়ে পালাবো, এতটুকু গায়ের জোর আমার ছিল না। আমি আস্তে আস্তে হাঁটতে থাকি। মিষ্টির দোকান থেকে খানিকটা বাঁদিকে চলে গেছে রাস্তা, সেখান থেকে খানিকটা গেলে অটো স্ট্যান্ড আছে, আর একটা ভ্যানের স্ট্যান্ডও আছে। আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম আর ভগবানের নাম জপ করতে লাগলাম। পেছন থেকে মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিয়েছে। খুব আস্তে আস্তে হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার সাথে এগুলো কি হচ্ছে। হঠাৎ করে আমার সামনে থেকে একটা কালো রঙের বিড়াল রাস্তা কেটে চলে গেল। আমার মা বলে, কালো বিড়াল রাস্তা কাটলে সে রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক না। তখন পেছন থেকে আসা আওয়াজটাও থেমে গেল। আমি বুঝতে পারলাম যে আমার পিছু পিছু সে আসছে, সেও আমার সাথে দাঁড়িয়ে পড়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। অমিতদা বলে না, জলে কুমির ডাঙায় বাঘ, সামনে গেলে অজানা বিপদ আর পেছনে ঘুরলেও অজানা বিপদ। কি করব আমি? তাই মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় হঠাৎ করে আমার ফোন বেজে উঠল। উল্লেখ্য, আমার ফোনে হনুমান চালিসার রিংটন আছে। সেই রিংটনটা বাজতেই আমার কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো আমার যে গাটা ভারী হয়েছিল সেই ভাবটা সেকেন্ডের মধ্যে উবে গেল। আমি ফোনটা তাড়াতাড়ি করে বার করলাম। বার করে মামা আমাকে বলল, কিরে, তুই ওই মাথায় কি করছিস? তাড়াতাড়ি আয়। আমি মামাকে বললাম, মামা, এরকম বিষয়, আমি যেতে পারছি না, তুমি প্লিজ আমাকে নিয়ে যাও। মামা ফোনটা রাখলো আর মামা গাড়ি রেখে সিগারেট খেতে খেতে আমার দিকে এগিয়ে এলো। আমি মামাকে আমার সামনে আসতে দেখে মামাকে খুব জলদি জড়িয়ে ধরলাম। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে আমি একটা কমফোর্ট জোন পেয়েছি। যে বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি সেটা ধারণা করা যাবে না। এরপর আমরা যখন আসছিলাম, আমার মামাও ফিল করেছিল যে পেছনে কেউ একজন আসছে। তখন মামা একটাই কথা বলেছিল যে আসছিস আয়, কোনো ব্যাপার না, কিন্তু যদি আমাদের সাথে ওই গঙ্গার ধারে গেছিস ওখানেই পুঁতে রেখে দেব। কিছুটা হেঁটে মামার বাইকে উঠে বসলাম। মামা বলল, ফোনে জোরে জোরে হনুমান চালিসা চালা। আমি ফোনে জোরে জোরে হনুমান চালিসা চালালাম। আমরা বুঝলাম যে বিপদ কেটে গেছে, কিন্তু তাও সারা রাস্তা হনুমান চালিসা চলছিল। 10 মিনিটের মধ্যে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর সেদিন রাত্রিবেলা আর কিছু খেতে ইচ্ছে করছিল না। মামাকে বললাম যে আমার সাথে রাত্রিবেলা থাকতে। সারা রাত মামা আর আমি কথা বললাম, কোনো কিছুই হয়নি দাদা, কিন্তু সকালবেলার দিকে আমার প্রচণ্ড জ্বর এসেছিল। জানি না এখন ভয়ের কারণে নাকি ঠান্ডা লাগার কারণে। তো এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই
পড়ে শুনিও। উল্লেখ্য, আমি এই ঘটনার আগে এবং পরে অনেকবারই ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু কোনোদিনও এরকম ফিল হয়নি। সেদিন কেন হলো এর কোনো উত্তর আমার কাছে জানা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ঘটনা। আশা করছি প্রত্যেকটা ঘটনাই তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আর একদম কথা বাড়াবো না, আজকে আমরা শাউট আউট পর্বটা রাখছি না। আমি একটু আউট অফ স্টেশন আছি, যেই কারণে রেকর্ডটা একটু আগে করে নিয়েছি। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।